দেড় মাস পার হয়ে গেছে। এই দেড় মাস আনহা কিভাবে যে থেকেছে ও নিজেই জানে। সেদিন রাগের মাথায় চলে এসেছিল ঠিকই, কিন্তু আকিবকে ছাড়া ওর দিনগুলো যেভাবে কাটিয়েছে তার থেকে ওর মরে যাওয়া অনেক ভালো ছিল। রাগের মাথায় ফোনটাও ভেঙে ফেলছে যাতে আকিব ওকে কল করতে না পারে, কিন্তু এখন আনহা হাঁপিয়ে গেছে আর থাকতে পারছে না। রাতে প্রতিদিন 2টো করে ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়, কিন্তু দিনের বেলা যে কিভাবে কাটায়। দিনটা ওর যেতেই চায় না, নিজেকে সবসময় ব্যস্ত রাখতে চায় কাজের মধ্যে, কিন্তু প্রতিটা কাজের মধ্যেই আকিবকে খুঁজে পায়। এখন আনহার মনে হচ্ছে ও কোনো ভুল করছে না তো। আকিবের কথাগুলো আনহার মনে পড়ছে। আকিব বলেছিল রাগের মাথায় কোনো সিদ্ধান্ত না নিতে, তাহলে কি আনহা ভুল সিদ্ধান্ত নিল? আনহা চুপচাপ রুমে বসে আছে আর ভাবছে। এমন সময় তামিম আসল। এতদিন তামিম একটা কাজের জন্য শহরের বাইরে ছিল। আজই আসল, আর ওর মায়ের থেকে সব শুনেছে। সেদিন আনহা তামিমকে কিছু বলতে দেয়নি, কারণ বললে তামিম সাথে সাথে চলে আসতো আর ওর কাজের ক্ষতি হতো। তামিম এসেই আনহার কাঁধে হাত রাখে। আনহা পিছনে ঘুরে তাকালো। আনহা, ভাইয়া, জোরপূর্বক হাসি দিয়ে, কখন এসেছ? তামিম, এই মাত্র এলাম। আর আমি এসব কি শুনছি, তুই চলে এসেছিস? আর আকিব? আনহা, তুমি ঠিকই শুনেছ। তামিম, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না আকিব এটা করতে পারে। আনহা, বিশ্বাস না হলেও এটাই সত্যি। তামিম, তারপরও তুই সব সত্যতা যাচাই না করে চলে এলি, এটা ঠিক করিসনি। আনহা ওর ভাইয়ের কথায় ভ্যাবাচেকা খেয়ে যায়। আনহা, তুমি আকিবের এত সাপোর্ট নিচ্ছ কেন বলতো? তামিম, কারণ আমি খুব ভালো করেই জানি তোর সাথে আকিবের বিয়েটা কিভাবে হয়েছিল। সেদিন আকিব কিছুতেই বিয়েটা করতে চাইছিল না, তাই ও ঘণ্টাখানেক গাড়ি নিয়ে রাকিবকে খুঁজেও ছিল কিন্তু পায়নি। তারপরও আকিব হাল ছাড়েনি, অনেক চেষ্টা করেছিল বিয়েটা আটকাতে। তারপর শেষমেশ তোর শ্বশুরের জোড়াজুড়িতে রাজি হয়। এতে আমি আকিবের মধ্যে কোনো নাটক দেখিনি, আর তুই আমাকে সবকিছু না জানিয়ে খুব বড় ভুল করেছিস। আনহা অশ্রুভরা চোখে তামিমের কথাগুলো শুনছিল। তামিম, দেখ, আমি খুব ভালো করেই জানি তুই আকিবকে ভালোবাসিস, তাহলে ওকে ছাড়া থাকছিস কেন? আর এটা ভাবলি না আকিব কিভাবে থাকবে? শোন, আমি তোকে কাল আকিবের কাছে দিয়ে আসব, আর গণ্ডগোল কিছু তো একটা আছে, সেটা খুঁজে বের করতে হবে। আনহা কাঁদতে কাঁদতে ওর ভাইকে জড়িয়ে ধরে, ওর প্রতিটা চোখের পানি বুঝিয়ে দিচ্ছে আকিবকে ও কতটা ভালোবাসে। তামিম আনহাকে রেখে বাইরে চলে আসে আর ভাবতে থাকে সত্যিটা কি হতে পারে। রাতের বেলা কলিং বেলের শব্দে আনহার মা গিয়ে দরজা খুলে। মারিয়া এসেছে। আনহার মায়ের সাথে কথা বলে আনহার রুমে যায়। এর আগে অনেকবার মারিয়া এসেছিল কিন্তু আনহা দেখা করেনি, কিন্তু আজকে আনহাই ওকে ডেকে পাঠিয়েছে। মারিয়া আনহার রুমে গিয়ে দেখে আনহা ব্যাগ গোছাচ্ছে। ওকে একটু খুশি খুশি লাগছে। মারিয়া, কি রে আনহা, তুই নাকি আবার ফিরে যাচ্ছিস? আনহা, হুম। মারিয়া, এ কথাটাই তো এতদিন তোকে বোঝাতে আসতাম, কিন্তু তুই তো আমার সাথে দেখাই করতি না। দেখ, আমি জানি তোরা দুজন দুজনকে ছাড়া থাকতে পারবি না, তাই সবকিছু ভুলে গিয়ে সব ঠিকঠাক করে নে। আর সবচেয়ে বড় কথা, কালকে তো নিউ ইয়ার, বছরের প্রথম দিন, নতুন করে লাইফটা শুরু করবি, আর আকিবের কাছে ক্ষমা চেয়ে নিস। আনহা, আমি জানি না আকিব সত্যি নির্দোষ কিনা, কিন্তু আমি ওকে ভালোবাসি, এটাই সবচেয়ে বড় কথা। আমি ওকে ছাড়া আর থাকতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি আর পারছি না। বলেই কেঁদে দিল। মারিয়া ওকে সামলাচ্ছে। মারিয়া, প্লিজ শান্ত হ, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। আনহা, আমি জানি না আকিব আমাকে মেনে নেবে কিনা। মারিয়া, এসব কি বলছিস? আকিব তোকে ঠিক মেনে নেবে, ও তো তোকে ভালোবাসে। আর এসব বাদ দে, এখন 10টা বাজে আর 2 ঘন্টা পরেই নিউ ইয়ার। টিভিতে একটা অনুষ্ঠান হবে, চল দেখি। আজকে তোদের বাড়িতে থাকব, মাকে বলেই এসছি, আর কাঁদিস না, চল।
আনহা, তুই যা, আমি আসছি, আর শোন, তোর ফোনটা একটু দিয়ে যা। মারিয়া, নিজের ফোনটা তো গুড়া গুড়া করে ফেলেছিস, এখন আমার ফোন নিয়ে টানাটানি করছিস, আকিবকে কল করবি। আনহা মাথা নাড়ল, মারিয়া হেসে ফোনটা দিল, তারপর চলে গেল। আনহা কাপা কাপা হাতে আকিবের নাম্বারে কল করল, কিন্তু ফোন সুইচ অফ বলছে। অনেকবার ফোন করে কিন্তু ফোন অফ পেল। আনহ রাগে বসে বসে আকিবকে গালি দিচ্ছে। এমন সময় মারিয়া আনহাকে চিৎকার দিয়ে ডাকতে লাগল। আনহা দৌড়ে বসার রুমে যায়। মারিয়া সোফায় বসে টিভির দিকে হা হয়ে তাকিয়ে আছে। আনহা টিভির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। টিভিতে লাইভে নিউ ইয়ারের পার্টি দেখাচ্ছে। একটা পার্কে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা একসাথে মজা করছে, আর একজন রিপোর্টার ক্যামেরা নিয়ে ঘুরছে আর একজনকে প্রশ্ন করছে নিউ ইয়ার সম্পর্কে। মাঠের এক কোনায় একটা ছেলে বসে আছে, তাই দেখে রিপোর্টার তার কাছে যায়। ছেলেটাকে দেখেই মারিয়া আনহাকে ডাকে। আনহা এসেই অবাক হয়ে যায়, কারণ ছেলেটা আর কেউ না, আকিব। আনহা, আকিব, কিন্তু ও ওখানে কি করছে? মারিয়া, চুপ থাক, দেখ কি হয়। রিপোর্টার আকিবকে জিজ্ঞেস করল, হে ব্রো, সবাই ওখানে আনন্দ করছে আর তুমি এখানে কি করছো? তোমার কেউ নেই? আকিব, আছে। তাহলে কোথায়? আকিব, সবাই বাড়িতে। আমি সেটা বলিনি, সবাই তো যার যার লাইফ পার্টনারের সাথে এনজয় করছে, তুমি এখানে একা বসে আছো, মন খারাপ? আকিব, নো, আমার কিন্তু তা মনে হচ্ছে না। ভালোবাসার মানুষটির সাথে মান অভিমান হয়েছে। আকিব, না। হোয়াট ব্রো, বলতে পারো তোমার মনের কথা। লাইভে দেখানো হচ্ছে, তোমার মনের মানুষ যদি দেখে থাকে তাহলে সে নিজের ভুলটা বুঝতে পেরে তোমার কাছে ফিরে আসবে। আকিব, সে আর কখনো ফিরে আসবে না। না হলে এতদিনে ঠিকই ফিরে আসতো, আমাকে ছাড়া থাকতে পারত না। হয়তো সে একটু বেশি অভিমান করে ফেলেছে। আকিব, অভিমান না, সে আমাকে ঘৃণা করে, আমাকে অবিশ্বাস করে। তার কথা বাদ দেই, নিজের আপন মানুষই যখন পিছন থেকে ছুরি মারে, সেই জায়গায় সে তো কিছুই না। তাকে তুমি কিছু বলতে চাও? আকিব, শুধু এটুকুই বলতে চাই, সে যেন ভালো থাকে। আমি কেমন আছি সেটা না হয় নাই জানলো, সে যেন ভালো থাকে, কারণ তাকে যে খুব ভালোবাসি। সে আমাকে ঘৃণা করলেও আমি তাকে ভালোবেসেই যাব। আর একটা কথা। লোকটা কিছু জিজ্ঞেস করার আগেই আকিব চলে যায়। ভালোবাসা সত্যি অদ্ভুত, কাউকে হাসায় আবার কাউকে কাঁদায়। আনহা আর মারিয়া থ হয়ে এতক্ষণ সব দেখছিল। আনহার চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে। এতক্ষণ ধরে ও আকিবকে দেখছিল, কি হাল করেছে চেহারার, নিশ্চয়ই এতদিন নিজের খেয়াল রাখেনি, মুখটা শুকিয়ে গেছে, বেহাল অবস্থা। মারিয়া, আনহা, আকিব এটা কি বলে গেল? আনহা, মারিয়া, জায়গাটা তুই চিনিস? মারিয়া, হুম। আনহা, আমাকে নিয়ে চল, প্লিজ। ওখানে গেলে আকিবের দেখা পাবো। মারিয়া, কিন্তু আকিব যদি চলে যায়? আনহা, তুই চল না। মারিয়া আর আনহা বেরিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই ওই পার্কে চলে যায়। আনহা আর মারিয়া আকিবকে খুঁজতে থাকে। অনেক মানুষ ওখানে ভিড় ঠেলে দুজনে আকিবকে খুঁজতে থাকে, কিন্তু পেল না। শেষে ফিরে আসার জন্য বাইরে আসতেই রিপোর্টারকে দেখতে পায়। উনি ক্যামেরা গুছিয়ে চলো যাচ্ছিলেন। আনহা গিয়ে ওনাকে আটকায়। আনহা, শুনুন, একটু আগে মাঠের কোনায় বসে একটা ছেলের সাথে কথা বলছিলেন, ওই ছেলেটা কোথায়? কেন বলুন তো, আর আপনি কে? মারিয়া, ওই ছেলেটার ওয়াইফ। এখন তাড়াতাড়ি বলুন আকিব কোথায়? ও রিয়েলি? ওনার কথা শুনে আপনাকে দেখার খুব ইচ্ছে করছিল, কিন্তু আমি ভাবতে পারিনি আপনার সাথে দেখা হয়ে যাবে। মারিয়া, হাঁসের মতো প্যাক প্যাক না করে বলুন আকিব কোথায়? কুল কুল, এত চটে যাচ্ছেন কেন? উনি তো একটু আগেই চলে গেছে। আর আপনাকে একটা কথা বলি, আনহার দিকে তাকিয়ে,
আপনার হাজবেন্ড আপনাকে খুব ভালোবাসে, তা আমি ওনার চোখে স্পষ্ট দেখেছি। উনি যদি কোনো ভুল করে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে ওনার কাছে ফিরে যান। উনি খুব কষ্টে আছে। ওনার চোখে আমি সত্যিকারের ভালোবাসা দেখেছি, সেই ভালোবাসায় কোনো খাদ নেই। প্লিজ আমার কথাটা রাখার চেষ্টা করুন। লোকটি চলে গেল। আনহা এতক্ষণ ধরে লোকটার কথা শুনছিল আর চোখের পানি ফেলছিল। আজকে ওর মনে হচ্ছে ও সত্যি আকিবকে ছেড়ে এসে ভুল করেছে। মারিয়া, আনহা প্লিজ কাঁদিস না, বাড়িতে চল, কালকে তো তুই ফিরে যাচ্ছিস, চল। মারিয়া আনহাকে সামলিয়ে বাড়িতে নিয়ে আসে। সারারাত আনহার নির্ঘুমে কেটে যায়। ও সারারাত ছটফট করে কখন সকাল হবে। সকাল হতেই তামিমকে নিয়ে বেরিয়ে পড়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। তামিমের সাথে আকিবের বাড়িতে গেল। আকিবের বাবা তখন সোফায় বসে পেপার পড়ছিল, রিমি টেবিলে বসে খাচ্ছিল আর ওর মা খাবার সার্ভ করছে। আনহা আর তামিমকে দেখে সবাই একটু অবাক হয়। আনহা উপরে যেতে নিলে রিমির ডাকে থেমে যায়। রিমি, দাঁড়াও। আনহা, কোথায় যাচ্ছ? আনহা, আপু আকিব কোথায়? নিশ্চয়ই রুমে আছে, আমি ওর সাথে কথা বলবো। রিমি কিছু বলতে যাবে সেই সময় রাকিব সিঁড়ি বেয়ে নিচে নামছে। আনহাকে দেখে রাকিব বলে উঠল, রাকিব, আনহা তুমি? আর তামিমও এসেছে। রাকিবকে দেখে আনহার মেজাজ বিগড়ে যায়। তাও কিছু বলল না। রাকিব, এখানে আসার কারণ? আনহা, আপনি বোধহয় ভুলে গেছেন আমি এবাড়ির বউ। এখানে আসতে আমার কোনো কারণ লাগে না। রাকিব হা 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 হাসালে, কার বউ? যে কিনা এখানে থাকে না তার বউ। আনহা, মানে? রিমি, মানে তুমি চলে যাওয়ার পরের দিন আকিবও চলে গেছে। কোথায় গেছে আমরা কিছু জানি না, ফোনটাও অফ করে রেখেছে। আনহার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, এজন্যই আকিবের ফোনটা অফ পেয়েছিল ও। আনহা, আপনারা কেউ আটকালেন না? বাবা, দেখ, আমরা কেউ ওকে যেতে বলিনি। আকিব নিজের ইচ্ছায় চলে গিয়েছে, এতে আমরা কি করতে পারি? আনহা, কি করবেন মানে? আকিব আপনার ছেলে, বাবা, ওকে কেন আটকালেন না? রাকিব, আর আমি বুঝি ওনাদের ছেলে না। আমাকে যখন বাড়ি থেকে বের করে দিয়েছিল তখন তুমি কোথায় ছিলে? হুম। আনহা, তখন যদি আমি সেখানে থাকতাম তাহলে ঠিকই আটকাতাম। এখন সে কথা বলার সময় না, আকিবকে খুঁজে বের করতে হবে। রাকিব, ওহ রিয়েলি? তুমি আকিবের মতো একটা ছেলের সাথে সংসার করবে? কি বুঝিয়েছে তোমাকে? হুম, যে কিনা নিজের ভাইয়ের সাথে বেইমানি করেছে। ওকে তো আমার নিজের ভাই ভাবতেও ঘৃণা করছে। আনহা, আপনি কি ভাবছেন তা আমার জানার দরকার নেই। আমার শুধু আকিবকে চাই, ব্যাস। রাকিব, 1 মিনিট, তুমি আকিবের ব্যাপারে এত সিরিয়াস কেন? শুনেছি বিয়ের আগের 2 মাস তুমি আকিবের সাথে ছিলে, ওর সাথেই ভার্সিটিতে যেতে। তাহলে কি তুমি আর আকিব দুজনে প্ল্যান করে আমাকে সরিয়ে? হুম, আবার এখন নাটক করে ফিরে এসেছ। বাহ, খুব ভালো, এখন আমি সব বুঝে গেছি। আনহা আর সহ্য করতে পারল না, ঠাস করে আকিবের গালে চড় বসিয়ে দিল। বাবা, আনহা। আনহা, ব্যাস বাবা, আমি আর কিছু শুনতে চাই না। এবার আমি বলি, আপনারা শুনুন। রাকিব তো গালে হাত দিয়ে রাগে ফুঁসছে। আনহা, কি যেন বলছিলেন? রাকিবের দিকে তাকিয়ে, আকিব খারাপ ছেলে। হ্যাঁ, তাই তো। আপনি পালিয়ে যাওয়ার পরও বাড়ির সম্মান বাঁচাতে আমাকে বিয়ে করেছিল। আর আপনি পালিয়ে গিয়েছিলেন সেদিন কিন্তু আকিব আপনার নামে একটা বাজে কথাও বলেনি, বরং আপনাকে মিস করেছিল। সবার আড়ালে আপনার নামে আমার কানে বিষ ঢালতে পারত, কিন্তু ও তা করেনি। উল্টো বলেছিল ও আপনাকে খুব ভালোবাসে। আর আপনি একটা মিথ্যে গল্প সাজিয়ে সবার থেকে আকিবকে আলাদা করে দিলেন। নিজের রক্তের সম্পর্কের সাথে বিশ্বাসঘাতকতা করলেন। আপনার তারিফ না করে থাকা যায় না। আর এখন আবার আমাকে এর সাথে জড়িয়ে সত্যি আপনি প্রমাণ করে দিলেন যে এসবের পিছনে আপনি আছেন, মেইন কালপিট আপনি। একটু থেমে আনহা এবার কেঁদে ওঠে, সব দোষ আমার।
সেদিন কেন আমি চলে গেলাম? আমার উচিত ছিল আকিবের পাশে, সেদিন আমার থাকাটা খুব দরকার ছিল, আমার প্রয়োজন ছিল। এখন আমি কোথায় খুঁজব আকিবকে? রিমি আনহার কাছে এগিয়ে এসে ওর হাত ধরে কেঁদে উঠল। আকিবের মা চেয়ারে বসে কাঁদতে লাগল। রিমি, প্লিজ আনহা, আকিবকে খুঁজে আনো, ওকে ছাড়া আমি ভালো নেই। আনহা, আপু, আপনি তো আকিবকে আটকাতে পারতেন। যে ছেলেটা একা এক গ্লাস পানি ঢেলে খেতে পারে না, রাতে যাকে খাইয়ে না দিলে খায় না, সেই ছেলেটা এখন কোথায় আছে, কি খাচ্ছে, কিভাবে থাকছে সেটা ভেবে দেখেছেন একবার? আর আমাকে জানানোর প্রয়োজন বোধ করলেন না। রিমি, ক্ষমা করে দাও, আমরা সত্যি ভুল করেছি। আনহা, এখন এসব কথা বলার সময় নয়, আমি আসি, আকিবকে খুঁজতে হবে, চলো। ভাইয়া। আনহা দরজা পর্যন্ত গিয়ে আবার ফিরে এসে রাকিবের সামনে গিয়ে দাঁড়ায়। আনহা, মিস্টার রাফসান আদনান রাকিব। এরপর আমি এসে আপনার এই ভালো মানুষের মুখোশটা টেনে খুলে ফেলব। মাইন্ডি, রেডি থাকবেন, আমাদের আবার দেখা হবে, কড়া চোখে। আনহা বেরিয়ে আসে। আজকে আনহার কথায় ওর শ্বশুর বাড়ির সবাই একটু অনুতপ্ত হল, শুধু রাকিব বাদে। ও আনহার উপর ভীষণ রেগে আছে। আনহা ওকে চড় মেরেছে বলে রাকিব রাগে ফুঁসছে, হনহনিয়ে উপরে চলে যায়। আনহা বাড়িতে এসে চিন্তায় পড়ে যায় আকিব কোথায় যেতে পারে, কোথায়। তখন তামিম বলে আকিবের বন্ধুদের সাথে যোগাযোগ করতে। আনহা রিসাব, লতা আর সামান্তার সাথে যোগাযোগ করে, কিন্তু ওরা কেউ জানে না আকিব কোথায় আছে। শুধু এখন নয়নের কাছে যাওয়া বাকি, কিন্তু নয়নের হদিস নেই, বাড়িতে তালা দেওয়া। আনহা এতে খুবই চিন্তিত, এখন ওর কি করা উচিত ভেবে পাচ্ছে না। আনহা আর মারিয়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় আনহার চোখ পড়ল রাস্তার পাশে টঙের দোকানে দুটো লোক দাঁড়িয়ে চা খাচ্ছে। লোক দুটোকে দেখে চেনা চেনা লাগছে, কিন্তু মনে পড়ছে না। কিছুক্ষণ ভাবার পর আনহার মনে পড়ল এরা তো সেই লোক যারা আকিবের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। আনহা তখনই মারিয়াকে সব বলল। মারিয়া ওই লোক দুটির কাছে গেল, আর আনহা রাস্তার অপর দিকে লুকিয়ে পড়ল। মারিয়া, এই যে শুনুন, আপনারা নাকি টাকার বিনিময়ে কাজ করেন, আমার কিছু কাজ করে দিতে হবে। কে বলেছে এসব মিথ্যা কথা? মারিয়া, ওকে, তাহলে আমি চলে যাচ্ছি, কিন্তু আমার কাজ করে দিলে মোটা অঙ্কের টাকা পেতেন। ভালো সুযোগটা যখন হাতছাড়া করতে চাইছেন, তাহলে আমার কি করার আছে? মারিয়া চলে যেতে নিলে লোকটা ডাকল, শুনুন, কি করতে হবে আমাদের? মারিয়া, আপাতত ফোন নাম্বারটা দিন, পরে সব বলবো। মারিয়া ওদের ফোন নাম্বার নিয়ে আনহার কাছে ফিরে আসে। মারিয়া, আনহা, কাজ হয়ে গেছে। আনহা, এখন আমি শিওর যে এদের রাকিব ভাড়া করেই এনেছে। মারিয়া, এখন কি করবি? আনহা, ভাইয়ার হেল্প লাগবে, চল। মারিয়া আর আনহা তামিমকে সব খুলে বলল। তামিম, তোদের আর কিছু করতে হবে না, এখন যা করার আমিই করব, তার আগে নাম্বারটা দে। তামিম নাম্বার নিয়ে চলে যায়। আনহা আর মারিয়া অপেক্ষা করতে থাকে। রাতে তামিম আনহাকে কল করে একটা ঠিকানায় যেতে। আনহা আর মারিয়া সেখানে চলে যায়। তামিম আর ওর বন্ধুরা ওই লোক দুটোকে চেয়ারের বেঁধে রেখেছে, দেখে মনে হচ্ছে অনেক মেরেছে ওদের। আনহা, ভাইয়া, ওরা কিছু বলেছে? তামিম, হুম। আনহা, কি বলেছে? তামিম, ওরা রাকিবের ভাড়া করা, ওরাই আকিবের নামে মিথ্যা কথা বলেছে। আনহা, কিন্তু রাকিব কেন এটা করেছে সেটা বলেছে? তামিম, হুম, রাকিবের বউ বাচ্চা আছে, যাদের দেখাশোনা করার জন্য এই ছাগল দুটোকে পুষছে। আনহা, এবার বুঝতে পারছি সেদিন এজন্য রাকিব পালিয়ে গিয়েছিল, কিন্তু এখন রাকিবের ফিরে আসার কারণ কি? মারিয়া, গাধি একটা, মাথায় কি তোর ঘিলু নাই? কেউ কি তার বাবার সম্পত্তির ভাগ ছাড়ে? দেখ, রাকিব চলে যাওয়াতে আকিব সব সম্পত্তি পাবে,
সেটা রাকিব মানতে না পেরে এখন এসব নতুন নাটক সাজিয়েছে। তামিম: এক্স্যাক্টলি, আমার মনে হয় রাকিবের বউ এসব কিছুই জানে না, তাই আমাদের এখন উচিত রাকিবের বউকে সব জানানো। মারিয়া: রাইট ভাইয়া, তো চলুন যাওয়া যাক। তামিম লোক দুটোর থেকে বাড়ির ঠিকানা নিয়ে নিল, তারপর ওর বন্ধুদের ওখানে রেখে মারিয়া আর আনহাকে নিয়ে বেরিয়ে পড়ল। রাকিবের বউয়ের ফ্ল্যাটের দরজায় দাঁড়িয়ে আছে সবাই। তামিম বেল বাজাতেই একটা মেয়ে দরজা খুলল, কোলে একটা বাচ্চা, সম্ভবত 1 বছর হবে। কাকে চাই? কারা আপনারা? আনহা: আমরা আপনার সাথে দেখা করতে এসেছি। বলুন কি বলবেন। আনহা: কিছু মনে করবেন না, আমরা কি ভিতরে এসে কথা বলতে পারি? ওকে, নো প্রবলেম, ভিতরে আসুন। সবাই ভিতরে ঢুকল। আনহা: আপনার নামটা জানতে পারি? আমার নাম নদী। আনহা: আমি আনহা, আপনি আমাকে চিনবেন না কিন্তু আমি আপনাকে চিনি। নদী: কিভাবে? আনহা: সেসব কথা বলার সময় এখন না। বড় কথা হলো আপনার হাজবেন্ড রাকিব, তার একটু পরেই বিয়ে। নদী: কি বলছেন আপনি? রাকিব বিয়ে করছে? কিন্তু। আনহা: এখন আপনি ভাবুন কি করবেন, নিজের অধিকার ছিনিয়ে নিবেন নাকি নিজের সবকিছু হারাবেন? নদী: কিন্তু রাকিব তো এর আগে বিয়ে করবে না বলে পালিয়ে এসেছিল, তবে এখন কেন বিয়ে করছে? আনহা: কিন্তু এখন সে বুঝেছে যে আপনার সাথে থাকলে উনি বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হবেন, তাই তিনি এখন বাবার কথামতো বিয়ে করছেন নিজের স্বার্থে ছাড়া। উনি কিছুই বুঝেন না। এখন আপনি গিয়ে যদি বিয়েটা না আটকান তাহলে আপনার বাচ্চা তার বাবার পরিচয় ছাড়া থাকবে, লোকে বলবে এটা আপনার অবৈধ সন্তান। নদী: না, এটা হতে পারে না, আমি এখনই রাকিবকে ফোন করছি। আনহা: পাবেন না, উনি ফোনটা সুইচ অফ করে রেখেছে। আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার ভাঙতে চাই না বলে আপনাকে সবটা বলতে এলাম। নদী: না, আমার সন্তান নিজের বাবার পরিচয় বাঁচবে, আমি এই বিয়ে হতে দিব না। প্লিজ আমাকে নিয়ে চলুন। আনহা তামিম আর মারিয়াকে চলে যেতে বলল আর নদী আর বাচ্চাকে নিয়ে রাকিবের কাছে গেল। সবাই টেবিলে বসে আছে ডিনারের জন্য। এমন সময় নদী হনহনিয়ে বাড়ির ভিতরে ঢুকে রাকিবকে ডাকতে থাকে। রাকিব নদীকে দেখে হকচকিয়ে গেল, দৌড়ে নদীর কাছে আসে। নদী: রাকিব, তুমি নাকি বিয়ে করছো? কেন? আমাকে ছেড়ে তুমি কিভাবে? রাকিব: নদী, এসব কি বলতেছ? আস্তে করে বলল। নদী: আমি কিছু জানতে চাই না, তুমি কিভাবে এটা করতে পার? একবারও আমাদের সন্তানের কথা ভাবলে না? নদী এতক্ষণ আশেপাশে ভালো করে না দেখেই এসব বলছিল। হঠাৎ করে ওর খেয়াল হলো বিয়ে বাড়ি তো এরকম হতে পারে না, মানুষজন নেই, কোনো সাজানো গোছানো নেই। এসব দেখেই ও চুপ করে যায়। রাকিব কিছু বলতে যাবে তার আগেই ওর বাবা বলল, বাবা, রাকিব, কে ও আর এসব কি বলছে? রাকিব: বাবা, আমি ওকে চিনি না বোধ হয়, উনি ভুল বাড়িতে এসেছে। আনহা: আমি ঠিক বাড়িতে এসেছি তো। দরজায় দাঁড়িয়ে আনহা বলল। সবাই আনহার দিকে তাকিয়ে আছে। আনহার কোলে একটা বাচ্চা। আনহা ভিতরে আসে। আনহা: কি হলো বলুন, আমি ঠিক বাড়িতে এসেছি তো। বাবা, আনহা তুমি? রিমি: আনহা, আকিবের খোঁজ পেয়েছ? আনহা: না, তবে আকিবকে খুঁজতে গিয়ে আরেকজনের মুখোশ খুলতে পেরেছি, এখন শুধু সবার জানার পালা। মা, মানে? রাকিব: কিছু না মা, আনহা হয়তো আমাকে মিথ্যা বলে ফাঁসাতে চাইছে, তোমরা ওকে বের করে দাও। আনহা: আরে দাঁড়ান, সত্যটা সবাই জানুক। আর আপনি এত ঘামছেন কেন? রাকিব কোনো কথা বলছে না, কাঁপতেছে। বাবা, কি সত্যি বলবে তুমি? আনহা: এই মেয়েটা আর বাচ্চাটা হলো আপনার বড় ছেলের বউ আর বাচ্চা, এজন্য আপনার ছেলে বিয়ের দিন পালিয়ে গিয়েছিল, তাই না মিস্টার রাকিব?
সবাই অবাক আনহার কথায়। আনহা তখন সব খুলে বলল, নদী ও সব বলল। কথা শুনে রাকিবের গালে ঠাস করে এক থাপ্পড় মেরে দিল ওর বাবা। বাবা, ছি, তোকে আমার নিজের ছেলে ভাবতে ঘৃণা হচ্ছে, এই জন্য তুই আকিবের নামে মিথ্যা কথা বললি। ছি, নিজের ছোট ভাইকে কষ্ট দিতে তুই একবারও ভাবলি না। তুই আজই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আনহা, না বাবা, একবার ভাবি আর ওনার বাচ্চার কথা ভাবুন, ওদের কি হবে, এই বাচ্চাটা যদি বড় হয় কোনো পরিচয় বড় হবে। ওর তো অধিকার আছে বাবার কাছে থাকার। আপনি এ কাজ করবেন না। বাবা, কিন্তু ওর মতো ছেলেকে এ বাড়িতে রাখব কিভাবে, যে কিনা নিজের ভাইয়ের সাথে। আনহা, তারপরও আপনাকে এটা করতে হবে। আর ভাবি, নদীর দিকে তাকিয়ে, আই এম সরি, আপনাকে মিথ্যা বলেছি, না হলে সবকিছু আমি প্রমাণ করতে পারতাম না। নদী, তুমি ঠিকই করেছ, না হলে আমি রাকিবের আসল চেহারাটা দেখতে পারতাম না। ছি রাকিব, তুমি এতটা খারাপ হলে কি করে। আনহা রাকিবের সামনে যায়। আনহা, বলেছিলাম না আমাদের আবার দেখা হবে, আপনার মুখোশ টেনে খুলব। আমি আমার কথা রেখেছি। আকিবের মা এসে আনহার হাত ধরে কেঁদে দিল। মা, আনহা, আমার আকিবকে খুঁজে এনে দাও, ছেলেটা কোথায় আছে কি করছে কে জানে। আনহা, আমি ওকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। রিমি, আকিবের বন্ধুদের জিজ্ঞেস করছিলে? আনহা, কিন্তু ওরাও জানে না যে আকিব কোথায়। আমি এখন আসি, আকিবকে খুঁজে বের করতে হবে। আনহা চলে আসে। রিমি আর ওর মা আনহাকে যেতে বারণ করেছিল কিন্তু আনহা শোনেনি, কারণ এখানে থাকলে আকিবকে খুঁজে পাওয়া অসম্ভব, তাই ও চলে আসে। অনেক দিন পার হয়ে গেছে, এতদিনে আনহা আকিবকে পাগলের মতো খুঁজেছে, কিন্তু কোথাও খুঁজে পায়নি। আকিব যেসব জায়গায় যেতে পছন্দ করত রোজ সেখানে গিয়ে খুঁজেছে কিন্তু আকিবকে খুঁজে পায়নি। প্রতিদিনই হতাশ হয়ে ফিরে এসেছে। আকিবের প্রতি ওর অবহেলাগুলো প্রতিনিয়ত আনহাকে কুড়ে খাচ্ছে, আর পারছে না। আনহা একদিন সকালবেলা কে যেন কলিং বেল বাজাচ্ছে। আনহার মা রান্নাঘরে ছিল বলে আনহাই দরজা খুলল। আনহা, আপনি? নয়ন, ভিতরে আসতে পারি? আনহা, আসুন। আনহা নয়নকে বসতে দিল। নয়ন, আসলে আমাকে আকিব পাঠিয়েছে। আকিবের কথা শুনে আনহার চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। আনহা, আকিব কোথায়? ও আকিবকে কত খুঁজেছি কিন্তু পাইনি, চলুন আমাকে আকিবের কাছে নিয়ে চলুন প্লিজ। আমি আকিবের কাছে ক্ষমা চাইব, জানি আমি ক্ষমার অযোগ্য, তাও আমাকে ক্ষমা চাইতে হবে। আনহা কথাগুলো জোরে বলায় ওর মা বাবা আর তামিম এসে সবটা শুনল। নয়ন, আসলে আমি তোমাকে আকিবের কাছে নিয়ে যেতে পারবো না। আনহা, কেন? নয়ন, আকিব বারণ করেছে। আনহা, কিন্তু কেন? নয়ন ব্যাগে থেকে একটা কাগজ বের করে আনহাকে দিল। আনহা কাগজ হাতে নিয়ে পড়তে লাগলো, ওটা ডিভোর্স পেপার, যাতে আকিবের সাইন করা। আনহা, আকিব ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে। বাড়ির সবাই অবাক হয়ে যায়। নয়ন, আকিব চায় ডিভোর্সটা হোক। আনহা, আমি আকিবের সাথে কথা বলতে চাই, ওকে ফোন করুন। নয়ন, কিন্তু? আনহা, কোনো কিন্তু নয়, আপনি ফোন করুন, আমার কথা বলবেন না। নয়ন আকিবকে ফোন করে। আকিব ফোন রিসিভ করে। নয়ন, হ্যালো আকিব। নয়ন আর কিছু বলার আগেই আনহা ফোনটা নিয়ে নেয়। আনহা, আকিব, তুমি কোথায়? আমি তোমার সাথে দেখা করতে চাই। আকিব প্লিজ আমাকে ক্ষমা চাওয়ার একটা সুযোগ দাও, সত্যি আমি ভুল করেছি। আকিব তুমি এরকম করো না, আমার সাথে একটি বার দেখা কর, আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। একদমে আনহা কথাগুলো বলছিল আর আকিব শুনছিল। আকিব, দেখ আনহা, তোমার সাথে আমি দেখা করতে পারবো না, আর তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই।
কারণ আমি তোমার উপর রাগ করে নেই। আনহা, তাহলে এই পেপার? আকিব, সাইন করে দাও। আনহা, কি? আকিব, আমি তো সাইন করে দিয়েছি, এবার তুমি দাও। আনহা, আকিব, প্লিজ এমন করো না, আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। আকিব, এতদিন যেভাবে ছিলে বাকি দিনগুলো সেভাবেই থেকো। আর হ্যাঁ, আমি আমার লাইফের সাথে তোমার লাইফ জোড়াতে চাই না, কারণ এতে তোমার লাইফটা নষ্ট হয়ে যাবে। এখন না আছে আমার বাড়ি, না আছে টাকা পয়সা, আমার কাছে থাকলে তুমি সুখী হবে না। সাইনটা করে দাও। আনহা, তুমি ভালো থাকতে পারবে তো? আকিব, ভালো থাকার চেষ্টা আমাকে করতেই হবে। আকিব ফোন কেটে দেয়। আনহা সোফার উপর বসে পড়ল, ডিভোর্স পেপারের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে, চোখ দিয়ে পানি পড়তেছে, আর কিছু বলতে পারছে না, বলার ভাষা হারিয়ে ফেলেছে ও। আনহা কিছুক্ষণ ওভাবেই বসে রইল। নয়ন, তো আনহা সাইনটা করে দাও, আমি চলে যাই। নয়নের কথায় মুহূর্তেই আনহা অগ্নিরূপ ধারণ করে। এমনিতেই আকিবের কথায় খারাপ লাগছে, ও আবার কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে। আনহা নয়নের সামনে গিয়ে দাঁড়াল। আনহা ঠাস করে নয়নের গালে থাপ্পড় বসিয়ে দিল। নয়ন গালে হাত দিয়ে অবাক হয়ে আনহার দিকে তাকিয়ে আছে। নয়ন বুঝতে পারছে না আনহা ওকে কেন মারল। বেচারার ফর্সা গালটা লাল হয়ে গেছে। আনহার, তোর সাহস তো কম না, তুই এসেছিস আমাকে দিয়ে পেপারে সাইন করতে। করছি সাইন। আনহা ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেলল। নয়ন, এটা কি করলে? ছিঁড়ে ফেললে এখন আমি আকিবকে কি বলবো? আবার পেপার রেডি করতে হবে। এ কথা শুনে আনহা নয়নের অন্য গালে আরেকটা থাপ্পড় বসিয়ে দিল। নয়ন এবার কাদো কাদো হয়ে গেল। সবার সামনে এভাবে আনহা মারল কেন? নয়ন দুই গালে দুই হাত দিয়ে বলল। নয়ন, মারলে কেন? আনহা, শয়তান ছেলে, কোথায় বন্ধুকে বোঝাবে তা না করে বন্ধুর ঘর ভাঙতে এসেছিস? থাপ্পড় তো তুই আরো খাবি। তামিম, দেখ নয়ন, তোমার উচিত আকিবকে বোঝানো, যাতে ও এরকম না করে। নয়ন, আমি ওকে বলেছিলাম, কিন্তু ও বলল এখন নাকি ওর কাছে কিছু নেই যা দিয়ে ও আনহাকে সুখী রাখতে পারবে। আনহা, আকিব ভাবছে কি আমি লোভী হুম? ওর একদিন কি আমার কয়দিন? আপনি আকিবকে এখানে আসতে বলুন, তারপর ওর হচ্ছে। নয়ন, আকিব এখানে কিছুতেই আসবে না। আনহা, কিছুক্ষণ ভেবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। নয়ন, কি? আনহা, নয়ন, অসম্ভব, আমি এটা কিছুতেই করতে পারবো না। আনহা, কি? আরেকটা থাপ্পড় খাওয়ার শখ হইছে? নয়ন, এই না, একদম গায়ে হাত দেবে না, এমনিতেই দুটো দেওয়া হয়ে গেছে। আনহা, 3 নাম্বারটা খেতে না চাইলে আকিবকে কল কর তাড়াতাড়ি। নয়ন ইস্তদিস্ত করতে করতে আকিবকে কল করল। আকিব প্রথম কয়েকবার ফোন ধরল না, অনেক বার দেওয়ার পর ফোন রিসিভ করে। নয়ন, কি রে, ফোন ধরতে এত সময় লাগে কেন? আকিব, আমি ভেবেছিলাম আনহা হয়তো দিয়েছে। নয়ন, আনহা আর তোকে কল করবে না। আকিব, না করলেই ভালো, ও নিজের মতো করে বাঁচুক। নয়ন, আনহা আর বেঁচে নেই। আকিব, কি? নয়ন, আমি আনহার বাড়ি থেকে ঘণ্টাখানেক আগেই চলে এসেছি, পেপারটাও ওখানেই আছে। আনহা নাকি সুইসাইড করেছে, ফ্যানের সাথে এখনো ওর লাশ ঝুলছে। আমি এই মাত্র আনহার বাসায় এসেছি, তুইও চলে আয়। আনহা সুইসাইড নোটে লিখে গেছে তুই না এলে যেন ওর লাশ না নামানো হয়, তাই এখনো ফ্যানের সাথে ওর লাশ ঝুলছে, তুই তাড়াতাড়ি চলে আয়। নয়ন ফোন কেটে দেয়। আনহা, ওহো, দারুণ অ্যাক্টিং করেছেন। এখন শুধু আকিব আসার পালা, সবাই রেডি তো? আমি রুমে যাই। আনহা রুমে চলে গেল। সবাই বসার রুমে বসে আছে। আকিব নয়নের কথা শুনে তাড়াতাড়ি আনহার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে
আকিব ভাবতে পারছে না আনহা সুইসাইড করল। আকিবের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। গাড়ি থেকে নেমে দৌড়ে বাড়ির ভিতরে আসে, দরজা খোলাই ছিল। আকিব ভিতরে ঢুকল, কাপা কাপা পায়ে এগোচ্ছে, হাঁটতে এখন ওর প্রচুর কষ্ট হচ্ছে। আকিবকে দেখে তামিম ইশারায় আকিবকে আনহার রুমে যেতে বলল। আকিব আস্তে আস্তে আনহার রুমের ভিতরে ঢুকল। রুমে ঢুকেই আকিবের চক্ষু চটগাছ। আনহা ড্রেসিং টেবিলের সামনে বসে আয়নার দিকে তাকিয়ে ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে। আকিবকে দেখেই উঠে দাঁড়াল। আকিব, আনহা, তুমি, কিন্তু তুমি তো। আনহা, সুইসাইড করেছি তাই তো। আকিব, নয়ন তো। আনহা, আমি ওনাকে এসব বলতে বলেছি। আকিব, এসব করার মানে কি আনহা? আমাকে মিথ্যা বলে এখানে আনার কারণ কি? আনহা, তাহলে সত্যি আমি মরে গেলে তুমি খুশি হতে? তাহলে আমি এখনই সুইসাইড করি, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ। আনহা একটা শাড়ি নিয়ে ফ্যানের দিকে ছুটতেছে। আনহা, পারছি না তো, ওয়েট একটা টুল নিয়ে আসি। আনহা টুল আনার জন্য বাইরে যেতে নিলে আকিব ওর হাত ধরে টান মেরে সামনে এনে আনহার গালে ঠাস করে চর মেরে দিল। চর খেয়ে আনহা গালে হাত দিয়ে বড় বড় চোখে আকিবের দিকে তাকিয়ে আছে। এই প্রথম আকিব ওর গায়ে হাত তুলল। আকিব চর মারার সাথে সাথেই আনহাকে জড়িয়ে ধরে। পরপর দুইবার আনহা অবাক, মারল আবার জড়িয়ে ধরল। এটা কেমন হল? আকিব শক্ত করে আনহাকে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে ছেড়ে দিলেই পাখির মতো উড়ে যাবে। আনহা একটু মুচকি হেসে আকিবকে দুহাতে আঁকড়ে ধরে। আকিব আনহাকে ছেড়ে দিয়ে দুহাতে আনহার গাল স্পর্শ করে। আকিব, ইউ ডোন্ট নো হাউ ক্যান আই লাভ ইউ, হু মম। জানো নয়নের কাছে যখন আমি শুনলাম তুমি আর নেই আমার তখন কেমন ফিল হচ্ছিল? তুমি জানো না তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। আনহা, এত যখন বুঝো তাহলে ডিভোর্স পেপার পাঠিয়েছ কেন? তুমি তো খুব ভালো করেই জানো তোমাকে ছাড়া আমি ভালো থাকতেই পারি না। তারপরও, হ্যাঁ আমি ভুল করেছি তোমাকে ভুল বুঝে, তাই বলে তুমি আমাকে এত বড় শাস্তি দেবে? এর থেকে সত্যি আমার মরে যাওয়া ভালো। আকিব আনহার মুখ চেপে ধরে, আবার জড়িয়ে ধরল। আনহা ও আকিবকে জড়িয়ে ধরে। ওর চোখের পানি বাঁধ মানছে না, আকিবের শার্ট ভিজে গেছে। আনহা আকিবকে নিজের থেকে ছাড়িয়ে। আনহা, মনে আছে তোমার, একদিন বলেছিলাম না, যে থাকে সে হাজার কষ্ট হলেও থাকে আর যে চলে যায় তাকে হাজার চেষ্টা করেও আটকানো যায় না। সুখের সময় তোমার সাথে ছিলাম তাই বলে দুঃখের সময় থাকব না, এটা কি করে হয়? সারা জীবন তোমার সাথে থেকে তোমার সুখ দুঃখের ভাগিদার হয়ে থাকতে চাই। আকিব অপলক দৃষ্টিতে আনহার কথাগুলো শুনছিল। আনহা, ভালো কথা, আমি তোমার নামের সব মিথ্যা অপবাদ ঘুচিয়ে দিয়েছি, রাকিবের মুখোশ সবার সামনে টেনে খুলেছি। এখন আর তোমার উপর কেউ রেগে নেই, সবাই অনুতপ্ত। এবার চলো আমরা বাড়ি ফিরে যাই, নতুন করে সবকিছু শুরু করি। আকিব, আমি সবকিছু জানি, কিন্তু ওই বাড়িতে আমি ফিরে যেতে পারবো না। আনহা, কিন্তু কেন? আকিব, বাড়িতে গেলে আমাকে ভাইয়ার মুখোমুখি হতে হবে, তখন আমার পিছনের কথাগুলো মনে পড়ে যাবে, আর আমি তা সহ্য করতে পারবো না। আমি পারবো না নিজেকে কন্ট্রোল করতে। আনহা, তোমাকে যেতেই হবে, ওই বাজে লোকটাকে তুমি নিজের হাতে শাস্তি দিবে। আকিব, যে ভাইয়াকে এত বছর ধরে ভালোবেসেছি শ্রদ্ধা করেছি তাকে কিভাবে কষ্ট দেই? আনহা, তোমার ভাইয়া তোমার সাথে এত বড় বেইমানি করল আর তুমি তাকে কিছু বলবে না? আকিব, দেখ আনহা, কুকুর যদি কামড়ায় প্রতিশোধ নিতে আমি ও যদি পাল্টা কামড় দেই তাহলে কুকুর আর আমার মধ্যে পার্থক্য রইল কোথায়? আর তাছাড়া আমার নিজের ভাইয়া, তাকে কষ্ট দিতে গেলে আমার কষ্ট হবে আর তার সামনে গেলেও কষ্ট হবে, তাই আমি বাড়িতে ফিরব না। তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে আমি যেখানে নিয়ে যাব সেখানে যেতে হবে, আমি যেভাবে থাকব সেভাবে থাকতে হবে, পারবে? আনহা, আমি সব পরিস্থিতিতে তোমার সাথে থাকতে প্রস্তুত, তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব। আকিব, তোমার পরিবার মানবে তো? আনহা,
তারা অবশ্যই মানবে, যেখানে থাকতে আমার প্রবলেম নেই সেখানে আমার পরিবারের কোনো প্রবলেম থাকার কথা না। চলো যাওয়া যাক। আনহা ব্যাগ গুছিয়ে আকিবের হাত ধরে বাইরে আসে, সবাইকে জানিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়। হঠাৎ আকিবের চোখ যায় নয়নের দিকে, এখনো গালে হাত দিয়ে বসে আছে। আনহার চর এখনো হজম হয়নি। আকিব, কি রে, এখানে এভাবে বসে আছিস কেন? চল। সবাই মিটিমিটি হাসছে, কারণ আকিব জানে না যে আনহা নয়নকে চর মেরেছে। আনহা, ভাইয়া চলুন, আমি আর আকিব যাই, আপনি বরং আমার ব্যাগটা নিয়ে আসুন। আনহা মুখ টিপে হাসছে। আকিব তো কিছুই বুঝতে পারছে না। আনহা, আকিব আর বাকি সবার সাথে বাইরে আসে, বাড়ির সবাইকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ল। নয়ন ও ব্যাগ নিয়ে ওদের পিছু পিছু গেল। আফটার 3 ইয়ার্স। আকিব, আনহা, আর কতক্ষণ লাগবে? ঘণ্টাখানেক ধরে ওয়েট করতেছি। আনহা, তুমি আয়ানকে রেডি কর, আমি আসতেছি। আকিব, আয়ানকে রেডি করেছি, আধ ঘন্টা হয়ে গেছে। আর তুমি? আনহা, আমার হয়ে গেছে, চলো। শাড়ির আঁচল ঠিক করতে করতে। আকিব, একটু ঘুরতে যাব, আর তুমি এত সেজেছ। আনহা, তো? আকিব, তো মানে, শোন, তোমাকে যে কেউ দেখলে বুঝবে যে তুমি এক বাচ্চার মা। আনহা, ওহ আচ্ছা। হাত ভাঁজ করে দাঁড়িয়ে, আর তোমাকে দেখলে কি বলবে? আকিব, আমাকে দেখলে কেউ বুঝবেই না যে আমি বাচ্চার বাবা হয়ে গেছি। দেখছো না দিন দিন কেমন হ্যান্ডসাম হচ্ছি, প্রতিদিন লাভ লেটার পাই। আনহা, ওহ তাই, দাঁড়াও আসছি। আনহা রুমে গেল, একটু পরে বেরিয়ে আসে, হাতে একটা কাগজ। আকিব, তোমার হাতে কি? আনহা, এই কাগজে ম্যারিড লেখা, তোমার পিঠে লাগিয়ে দিব, তাহলে কেউ লাভ লেটার দেবে না। আকিব, আরে লাভ লেটারই দিচ্ছে, আমি তো আর পাত্তা দিচ্ছি না। আনহা, তবুও, আমার হাজবেন্ডের দিকে তাকাতেও দেব না। আমাকে কি শ্রীময়ী পেয়েছ নাকি শ্যামা পেয়েছ? আকিব, আল্লাহ আমাকে উঠাইয়া নেও। আনহা, কথা না বলে পিছন ঘুরো। আকিব, লোকে দেখলে কি বলবে? আনহা, লোকে কি বলবে সেটা দিয়ে আমি কি করব? আকিব, আচ্ছা ঠিক আছে, আমি আয়ানকে কোলে নিব, আর তুমি আমার পাশে পাশে হাঁটবে, তাহলে সবাই ভাববে আমি ম্যারিড আর আমার একটা ছেলে আছে। ওকে? আনহা, ওকে। আকিব, তাহলে যাওয়া যাক। আনহা, মাথা নাড়িয়ে। সেদিন আনহা আকিবের হাত ধরে একটা ফ্ল্যাটে আসে, আর আকিব একটা অফিসে জয়েন করে। আকিবের মা বাবা বোন এসে ওদের বাড়িতে যেতে অনেক অনুরোধ করে, কিন্তু আকিব যায়নি। ও কিছুতেই রাকিবের মুখোমুখি হতে চায় না, আর ওর বাবার কোনো সম্পত্তি ওর চাই না। আকিব ওর বাবাকে সাফ মানা করে দিয়েছে, সব সম্পত্তি যেন রাকিবকে দেওয়া হয়। আকিবের বাবা এসব মানতে চায় না, কিন্তু আকিব ও নিজের জেদ ধরে থাকে। ওর এক কথা, ওর কাছে ওর ভালোবাসার মানুষগুলোই যথেষ্ট, আর কিছু নয়। আনহাকে নিয়ে বাকি জীবন এখানে এভাবে কাটাতে চায়। সেদিন আনহাও কিছু বলেনি, বলার কোনো ভাষা ছিল না ওর। আকিবের ভালোবাসার কাছে এভাবেই ও হার মেনে আসছে। সেদিন আনহার চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়েছিল, এই ভেবে যে আকিব ওকে এত ভালোবাসে, আর ও কিনা আকিবকে ভুল বুঝেছিল। আয়ান হচ্ছে আকিব আর আনহার ছেলে, বয়স 2 বছর। 1 সপ্তাহ আগে আয়ানের জন্মদিন ছিল, আর সেদিন আকিবের বাবা নিজের নাতিকে একটা ফ্ল্যাট গিফট করে। আকিবের কোনো কথাই ওর বাবা শোনেনি, কারণ উনি ছেলেকে নয় নাতিকে দিয়েছে। এজন্য আকিব ও কিছু বলল না। 2 দিন হলো ওরা নতুন ফ্ল্যাটে এসেছে, আর আজকে 3 জনে ঘুরতে বেরিয়েছে। রাতের ডিনার করেই ওরা বাড়ি ফেরে। আনহা বাড়ির সব কাজ সামলে রুমে এসে দেখে আকিবের বুকের উপর আয়ান ঘুমিয়ে পড়েছে। আকিব ও ঘুমে। ওদের এভাবে দেখে আনহার ঠোঁটের কোণে এক চিলতি হাসি ফুটে উঠল। আনহা আয়ানের কপালে চুমু দিয়ে চলে যেতে নিলে আকিব ওর হাত টেনে ধরে। আনহা, তুমি ঘুমাওনি? আকিব, ছেলেকে পেয়ে আমাকে ভুলে গেছ নাকি? আমার তা দেবে কে? আনহা, কি দেব? আকিব ভ্রুকুঁচকে আনহার দিকে তাকিয়ে বলল।
আকিব, বুঝতে পারছো না? আনহা, উহু। আকিব, ওকে বোঝাচ্ছি। আকিব আস্তে করে আয়ানকে পাশে শুয়ে দিয়ে চাদর টেনে দিল, তারপর দাঁড়িয়ে আনহার কাছে এসে ওর কোমরে হাত দিয়ে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। আকিব, তুমি সত্যি বুঝতে পারছো না? আনহা ঠোঁট উল্টিয়ে মাথা নাড়িয়ে না বলল। আকিব, ওকে আমাকে বোঝাতে হবে, তবে এখানে না, চলো ছাদে। আনহা, এখন? আয়ান উঠে যাবে তো? আকিব, উঠবে না। আয়ান পুরোপুরি ওর মায়ের মতো হয়েছে, একবার ঘুমালে সকাল ছাড়া ওঠে না। আনহা ছোট ছোট চোখে আকিবের দিকে তাকায়। আনহা, আমি যাব না। আকিব আনহাকে কোলে তুলে নিয়ে ছাদের সিঁড়ির দিকে হাঁটতে লাগল। আনহার কোনো কথাই শুনল না। ছাদে একটা দোলনা আছে, আকিব আনহাকে দোলনায় বসিয়ে দিল। আকাশে বড় একটা চাঁদ উঠেছে। আনহা আকিবের কাঁধে মাথা রেখে চাঁদ দেখতেছে, আকিবের হাতে হাত রেখে। সমাপ্ত।